ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2 এ যে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আরেকটি 4 নম্বরের প্রশ্ন আলোচনা। তবে এই অধ্যায়ে আগে যে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, যেমন জাতীয়তাবাদের বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এর বৈশিষ্ট্য, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে যুক্তি এবং আজকে জাতির আত্মনিয়ন্ত্রণের যে বিপক্ষে যুক্তি যেটা আছে সেটা আলোচনা হবে। এই যে প্রশ্নগুলি উত্তর প্রায় একই রকম। কেউ যদি বুদ্ধিমান হয় তাহলে এই অধ্যায়ে যে কতগুলি প্রশ্ন আছে সেগুলির কয়েকটা মাত্র পয়েন্ট মনে রাখলে সব প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেওয়া যাবে। ঠিক আছে, চলো তাহলে প্রশ্নের আলোচনায় আসা যাক। দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও, বা জাতির আত্মনিয়ন্ত্রণের যে অসুবিধা যেগুলো আছে বা খারাপ দিক যেগুলো সেগুলি এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার বা এক জাতি এক রাষ্ট্র তত্ত্ব সৃষ্টির পর থেকেই ফ্রিডম্যান, বুনসলি, লর্ড অ্যাক্টন প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রনেতাদের একটা বড় অংশ এর বিরোধিতা করতে থাকেন। ফলে আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষেও যথেষ্ট যুক্তি দাঁড় করানো যায়। এটা তোমার 3 লাইন ভূমিকা আকারে দেওয়া রয়েছে। তাহলে জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো একে একে দেওয়া আছে। প্রথমে আছে সাম্রাজ্যবাদের সহায়ক। 1 পয়েন্ট, একটি বহুজাতি বিশিষ্ট রাষ্ট্রকে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে ভাগ করে দিলে কতগুলি শক্তিহীন রাষ্ট্রের জন্ম লাভ করবে। এই সব রাষ্ট্র কখনোই অর্থনীতি ও রাজনীতি দিক থেকে আত্মনির্ভরশীল হতে পারে না। তাদের এই দুর্বলতার সুযোগে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি তাদের গ্রাস করতে সদা তৎপর থাকে। তাই অধ্যাপক ফ্রিডম্যান বলেছেন, ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র। তাই তিনি এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটিকে সমর্থন না করাই শ্রেয় বলে মনে করেছেন। রাষ্ট্র গঠন করলে অনেক ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র তৈরি হয়ে যাবে। এইগুলোর সুযোগ নিয়ে কিছু সাম্রাজ্যবাদী দেশ আছে যারা কিনা ওই ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে গ্রাস করতে সবসময় তৎপর থাকবে। এই জন্য এখানে ফ্রিডম্যান বলেছেন ক্ষুদ্র রাষ্ট্রগুলির যে স্বাধীনতা সেটা মিথ্যা কল্পনা মাত্র, আর অন্য কিছু নয়। এই জন্য এই ফ্রিডম্যান তোমার জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটাকে কোনোভাবেই সমর্থন করেননি। 2 আছে প্রগতির বিরোধী। একটি রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে শুধুমাত্র একটি জাতি বাস করলে সেই জনসমাজ কখনোই উন্নত হতে পারে না, বরং এক জাতি অন্য জাতির সংস্পর্শে থাকলে সব জাতি, বিশেষ করে দুর্বল জাতির সাহিত্য, সংস্কৃতি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে উন্নতি লাভ করে। তাছাড়া বহুজাতিক রাষ্ট্রে বিভিন্ন জাতির সংমিশ্রণে যে মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে তাও যথেষ্ট উন্নত ও আধুনিক হয়। তাই আত্মনিয়ন্ত্রণের অধিকারটি প্রগতির বিরোধী একটি তত্ত্ব। তাহলে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে সে কিন্তু কোনোভাবেই নিজের উন্নতি সাধন করতে পারে না। একটা রাষ্ট্রে অনেকগুলো জাতি একসঙ্গে থাকলে তাদের সাহিত্য সংস্কৃতি যেগুলো আছে পরস্পরের সঙ্গে বিনিময়ের মাধ্যমে একটা মিশ্র সংস্কৃতি গড়ে তুলতে পারে, যেটা কিন্তু এক জাতি এক রাষ্ট্র যে বিষয়টা সেখানে কিন্তু এটা হতে পারে না। এই জন্য এক জাতি এক রাষ্ট্রে এক জাতি যে থাকবে সেই জাতিটা হচ্ছে প্রগতিহীন হয়ে পড়বে। তার জন্য এখানে পয়েন্টটা দেওয়া আছে প্রগতি বিরোধী। 3 আছে উগ্র জাতীয়তাবাদ। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো এই তত্ত্ব উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়, যা থেকে সৃষ্টি হয় যুদ্ধ ও হানাহানি এবং বিশ্ব অশান্তি। কারণ জাতিভিত্তিক রাষ্ট্র জাত্যাভিমানকে প্রশ্রয় দেয়। ইতিহাস প্রমাণ করে যে ইতালি ও জার্মানি উগ্র জাতীয়তাবোধ পরপর 2টি বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছে। প্রকৃতপক্ষে এক জাতি ও এক রাষ্ট্রের তত্ত্ব অপ্রত্যক্ষভাবে ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদ সৃষ্টিতে সহায়তা করেছে। তাহলে এই উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়েছে তোমার এক জাতি এক রাষ্ট্র যে তত্ত্বটি। এক জাতি এক রাষ্ট্র যে তত্ত্বটি আছে তার থেকেই তোমার উগ্র জাতীয়তাবাদের জন্ম হয়েছে বলে মনে করা হয়। যেখানে এক জাতি এক রাষ্ট্র থাকবে সেইখানে সেই রাষ্ট্রে জাতিটার জাত্যাভিমান বা নিজের জাতির প্রতি গর্ববোধ করবে, যার জন্য কী করবে, সে অন্য জাতিগুলোকে হেয় করবে। আত্মনিয়ন্ত্রণের যে অধিকারটি আছে তার বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে তোমার উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়েছে।
এই যে উগ্র জাতীয়তাবাদ যা আছে যুদ্ধ, হানাহানি এবং বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি করেছে। কারণ যদি কোনো রাষ্ট্রে একটা জাতি বসবাস করে, সেই জাতি কিন্তু নিজের জাত্যাভিমান, অহংকারে পরিপূর্ণ হবে। সে চাইবে সবসময় অন্যান্য রাষ্ট্রগুলোকে গ্রাস করতে, বা চাইবে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিজের কবজায় নিয়ে আসতে। এর উদাহরণ হিসাবে দেওয়া আছে তোমার ইটালির, জার্মানির কথা বলা আছে। এদের কারণে কিন্তু পরপর দুটি বিশ্বযুদ্ধ হয়ে গেছে। তারপরে আছে তোমার রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। কঠোর আত্মনিয়ন্ত্রণের দাবি মেনে নিলে নানা ধরনের রাজনৈতিক ও আর্থিক সমস্যার সৃষ্টি হবে। কারণ একই ভূখণ্ডে বহু জাতি বহু যুগ ধরে একই সঙ্গে বাস করে, কিন্তু সেই সব জাতিগুলোকে যদি পৃথক পৃথক রাষ্ট্রে পরিণত করা হয়, তাহলে সেগুলি একই সঙ্গে দুর্বল হবে। কোনো কোনো বৃহৎ রাষ্ট্র এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির উপর খবরদারি চালানোর চেষ্টা করবে। তাছাড়া নানান সমস্যার সৃষ্টি করবে। যদি সারা বিশ্বে এই আত্মনিয়ন্ত্রণের অধিকারটাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে অনেক তোমার যেমন অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্র তৈরি হবে, তেমন কিন্তু অনেক দুর্বল জাতি তৈরি হবে। মানে দুর্বল জাতি দিয়ে এক একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে। সেই দুর্বল জাতিগুলো তোমার রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে সমস্যার সম্মুখীন হবে। তখন কি করবে, যে এই ক্ষুদ্র রাষ্ট্রগুলির উপর কিছু কিছু বৃহৎ রাষ্ট্র আছে, তারা হচ্ছে খবরদারি চালাবে, তাদের নিজের হাতের পুতুল করে রাখবে। তারপরে আছে 5 পয়েন্ট, বিশ্বশান্তি ও নিরাপত্তা বিরোধী। আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যারা বলেন, তাদের মতে এটা বিশ্বশান্তির সহায়ক। তাদের এই ধারণা কিন্তু ভ্রান্ত। কারণ জাতির ভিত্তিতে রাষ্ট্র তৈরি হলে যুদ্ধ ও সংঘর্ষ লেগেই থাকবে। যেমন ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তান 3বার ভারতকে আক্রমণ করেছে। সুতরাং এই নীতি বিশ্বশান্তি ও নিরাপত্তার বিরোধী। আত্মনিয়ন্ত্রণ অধিকারে সপক্ষে যারা বলছেন, তারা বলছেন যে এইটা হচ্ছে বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ ইত্যাদি ইত্যাদি তৈরি করে, বিশ্ব থেকে যুদ্ধের মুক্তি দেয়। কিন্তু তার বিপরীত দিকে দেখলে দেখা যাবে, ভারত যখন ধর্মের ভিত্তিতে দুটি ভাগে ভাগ হয়ে গেল, পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রে তৈরি হলো, তারপরেও কিন্তু পাকিস্তান ভারতকে 3বার আক্রমণ করেছে। তাহলে তো বোঝাই যাচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিলেও কিন্তু বিশ্ব শান্তি ও নিরাপত্তার বিরোধী হবে। 6 আছে আন্তর্জাতিকতাবাদ বিরোধী। অনেকে মনে করেন আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিকতাবাদের বিরোধী, কারণ এই তত্ত্ব পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও যুদ্ধের উৎস হিসাবে কাজ করে। শান্তি, মৈত্রী, প্রগতি বিরোধী এই তত্ত্ব বিশ্ব ব্যবস্থারও বিরোধী। সারা বিশ্বের মধ্যে যে মানবিক বন্ধন ও বিশ্ব নাগরিকতা প্রসারের চেষ্টা চলছে, সেক্ষেত্রেও এই অধিকার বাধা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিকতা বলতে তোমার যখন আদর্শ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ মানুষ নিজেকে নিজের রাষ্ট্রের গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে তাকে বিশ্বজনীন করে তোলে নিজেকে, তখন তাকে বলা হবে আন্তর্জাতিকতাবাদ। কিন্তু যখন আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হবে, তখন কি হবে, একটা রাষ্ট্রে একটা জাতি থাকবে। তখন সে জাতি সবসময় চাইবে যে নিজের যে জাত্যাভিমান সেটা প্রকাশ করতে, বা অন্য জাতি যেটা আছে তাকে দমন করতে চাইবে। এর ফলে কি হবে, বিশ্ব থেকে যে শান্তি, মৈত্রী, প্রগতি এগুলো সব লুপ্ত হয়ে যাবে। যারা বিশ্বে মানবিক বন্ধন বা নাগরিকতার প্রসারের চেষ্টা চালাচ্ছে, তাদের এই চিন্তাধারা ব্যর্থতায় পর্যবসিত হবে। তারপরে আছে 7 দাগে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি। একই রাষ্ট্রের অন্তর্গত বিভিন্ন জাতিগুলিকে পৃথক করলে নানা সামাজিক জটিলতার সৃষ্টি হয়। এর ফলে উদ্বাস্তু সমস্যার মতো নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। উদ্বাস্তু সমস্যা যে কি ভয়ঙ্কর ও মর্মান্তিক, তা ভারত আজও মর্মে মর্মে উপলব্ধি করছে। এইসব সম্পর্কিত সমস্যার ফলে সরকারের পক্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করাও জটিল হয়ে পড়বে, ফলে উন্নয়ন ব্যাহত হবে। উদ্বাস্তু বলতে যাদের কোনো থাকার বাস্তু নেই, তাদেরকে উদ্বাস্তু বলা হয়। কিছু কিছু জাতি আছে, উদাহরণ দিলেই বুঝতে পারবে। ইহুদিরা, যখন ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি 1948 সালের পূর্বে, ইহুদিদের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। তারা ছিল তোমার উদ্বাস্তু সম্প্রদায়ের লোক। ঠিক আছে, মানে হচ্ছে এটাই সহজভাবে বলতে গেলে বোঝাবে যাদের কোনো বাস্তু নেই বা থাকার জায়গা নেই বা থাকার দেশ নেই, তাই উদ্বাস্তু। এই জিনিসটা হচ্ছে ভারতবর্ষে কিন্তু বিকট আকার ধারণ করেছে। ভারত স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো রাষ্ট্র
বিভক্ত হয়ে যাওয়ার পরে পূর্ব পাকিস্তান মানে আজকের দিনে যে বাংলাদেশ, সেখান থেকে হিন্দু যারা তারা ভারতে সেই সময় পালিয়ে আসতে চেয়েছিল। তো পালিয়ে চলে এলে কী হবে, ভারতে চলে এলে তাদের মধ্যে একটা উদ্বাস্তু সমস্যা দেখা দেবে, কারণ তাদের ভাবতেরও জায়গা নেই, কারণ তাদের জন্য রাষ্ট্র আলাদা। আবার তারা হিন্দুত্বের জন্য সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়টা, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠিত হলে এই উদ্বাস্তু সমস্যাটা দেখা দিবে। 8 আছে মানসিক সংকীর্ণতা। আলোচ্য তত্ত্বের দ্বারা জন্ম হয় এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদ, যা নিজের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ ভেবে বসে। ফলে মানুষের মন উক্ত বিশ্বের খবর না রেখে সংকীর্ণতা দোষে দুষ্ট হয়। এই মানসিক সংকীর্ণতার সৃষ্টি করে। এক্ষেত্রে জাতির কোনো উন্নতি তো হয়ই না, বরং তা ক্রমশ পিছিয়ে পড়ে, ধ্বংসের পথে পা বাড়ায়। এই যে পয়েন্টগুলো পরপর কিন্তু যে পয়েন্টগুলো আলোচনা করে আসছি, বলে আসছি, বিগত দিনে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, সব পয়েন্টগুলো কিন্তু একই রকম, মানে সেটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ফল তোমার হচ্ছে মানুষের মধ্যে যে সংকীর্ণ জাতীয়তাবাদ, যে শিক্ষা, সংস্কৃতি, যেগুলো সাহিত্য যেগুলো আছে, সেগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভেবে বসে তোমার হচ্ছে জাতি। এর ফলে কি হয়, তারা বিশ্বের কাছে মনকে মুক্ত করার পরিবর্তে জাত্যাভিমানে তারা কি করে, সংকীর্ণ দোষে দুষ্ট হয়ে পড়ে। এর ফলে তোমার হচ্ছে সেই নিজ জাতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় তারা জাতিটাকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যায়। 9 দাগে আছে বাস্তব সমস্যা। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল স্লোগান হলো এক জাতি ও এক রাষ্ট্র। কিন্তু একটি অত্যন্ত বিপজ্জনক বাস্তব সমস্যা হলো, এই নীতি কার্যকর হলে ভারত ভেঙে 2257টি রাষ্ট্র জন্ম দেবে। চীন হবে 100টির বেশি টুকরো, ব্রিটেন 4টি টুকরো, ইউরোপ হবে 60টি টুকরো, পাকিস্তান হবে 5টি টুকরো। অর্থাৎ 2-4টি ছাড়া বিশ্বের প্রায় সব রাষ্ট্রই ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তব। যদি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সত্যিকারের প্রতিষ্ঠিত করা হয়, তাহলে এই ঘটনাই ঘটবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে 4 নম্বরের জন্য 9টা পয়েন্ট দেওয়া আছে। 9টা পয়েন্ট লেখার চেষ্টা করবে 4 নম্বরের জন্য, একটু একটু করে 2-4 লাইন করে। যদি 9টা পয়েন্ট অনেকটা বেশি হয়ে গেছে, তার 4টা তো অবশ্যই লিখতে হবে। তবে এখান থেকে না হলেও তোমরা অন্য কোনো বই থেকেও ব্যবহার করে বা দেখে পড়তে পারো। তারপরে আছে উপসংহারে আছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কিছু সমস্যা বা ত্রুটি আছে ঠিকই, কিন্তু সেগুলিকে সংশোধন করা যায়। এই অধিকারের সমর্থনের ফলে তৃতীয় বিশ্বের অর্থাৎ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ একসময় বিদেশি রাষ্ট্রের ঔপনিবেশিকতা থেকে স্বাধীনতা লাভ করেছে। ফলে এইসব দেশের জাতীয়তাবাদী সংগ্রামকে সমর্থন না করে পারা যায় না। তাই বলা আছে যে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারে কিছু সমস্যা বা ত্রুটি আছে, তবে এই সমস্যা বা ত্রুটিগুলোকে সংশোধন করা যাবে। তবে এই অধিকারের সমর্থনে যে তৃতীয় বিশ্বের দেশ, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলো কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক দেশ স্বাধীন হয়ে গেছে, বা বিদেশি যে ঔপনিবেশিকতা চালাচ্ছিল, বিদেশিরা যে বড় বড় রাষ্ট্র যারা ঔপনিবেশিকতাবাদ চালিয়েছিল, তাদেরকে ধ্বংস করে নিজ রাষ্ট্রগুলোকে স্বাধীন করেছে। এটা কিন্তু একটা ভালো দিক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে। আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।